আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো চিচিঙ্গা দিয়ে মলা মাছ। তো আমরা তো এক একজন এক এক রকম করে খাই। তো আমি এখানে এক প্যাকেট মাছ বের করেছি। তো এক প্যাকেটে যতটুকু মাছ থাকে অতটুকুই আজকে রান্না করব। চিচিঙ্গা দিয়ে দেখি কেমন লাগে খেতে। আর আমাদের এখানকার মাছগুলো তো শুধু মাথাটা কাটা থাকে, আর কিনারের যেই থাকে কি বলে আমি জানি না, ওইগুলো তো আর কাটা থাকে না। সেই জন্য আমি এগুলো কেটে নিচ্ছি আর লেজটা কেটে নিচ্ছি। তো যতটুকু সম্ভব পারি ভালো করে পরিষ্কার করে মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করব। আর যারা আমার ভিডিওটি আজকে দেখা শুরু করেছেন, ভালো লাগলে মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আর যারা আমার নতুন নতুন ভিউয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে জোর করব না কাউকে। তো এখানে এই যে চিচিঙ্গাগুলা আমি এভাবে ছুরি দিয়ে আর কি এঁচড় দিয়ে নিব। তো আমরা তো এইভাবেই দেখি কেটে তারপর ভাজি করে। তো কখনো তরকারি খাওয়া হয়নি, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে খেয়েছিলাম। তো ভাবলাম যে মলম দিয়ে মাছ দিয়ে রান্না করলে হয়তো বা ভালো লাগবে, তো এই জন্য রান্নাটা করেছি। তো খেতেও বেশ ভালো লেগেছে। তো আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিচিঙ্গার ভিতরে যে দানাগুলো আছে, দানাগুলো একটু বাড়তি হয়ে গেছে, তো এই জন্য আমি বের করে ফালিয়ে দিচ্ছি। আর ভিতরের এগুলো ফালিয়ে দিলে আমার কাছে মনে হয় ভালোই লাগবে। তো আমি চিকন চিকন করে কেটে নেব। আর যেহেতু মলা মাছটা ছোট ছোট দেশি মলা মাছ, এজন্য আর কি চিচিঙ্গাও ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিলাম। তো আপনারা কেউ এরকম করে তরকারি খেয়েছেন কিনা জানাতে পারেন, কারণ আমি মাঝে মাঝে এরকম আনকমন রান্না বান্না করি, সেটা আপনাদের সাথে প্রায় প্রতিনিয়তই শেয়ার করি। আর আমার রান্নার সাথে অন্য কোনো কিছুর বা কোনো জায়গার সাথে মিল রেখে না, আমার কাছে যখন যেটা সামনে পাই আমি ওটা দিয়েই রান্না করে ফেলি। তো এখানে অন্যান্য তরকারি যেমন করেই রান্না করি, তো ওইরকম করেই আজকেও রান্না করে নেব। তো যারা আমার রান্না দেখেন আপনারা অবশ্যই জানেন আমার লাল মরিচের গুঁড়োটা খাওয়া হয় না। কাঁচা মরিচ, হলুদ, ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়েই আমি রান্না করি। তো এই জন্য আমার তরকারিটা একটু সাদা সাদা দেখা যাবে, ওইরকম লাল টসটসা হবে না, যেহেতু আমি লাল মরিচটা খাই না। তো এই পর্যায়ে এসে আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি এটা নতুন আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করব। তো নতুন আলুটাও কেটে নিয়েছি। তো এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মাছ আর ঝোল দিয়ে দেব। তো আমি ভেবেছিলাম যে চিচিঙ্গাগুলো মনে হয় অনেক বেশি নরম হবে দুন্দুলের মতো, কিন্তু দেখি যে না, নরম হয়নি। এটা যে এরকম দিয়েছে ওরকমই আছে, অতটা কমেনি আর কি। তো এই জন্য আর কি পুরো চিচিঙ্গা দিয়েছিলাম, ভেবেছিলাম যে কমে যাবে, তো কমে আননি। এই জন্য আর কি মাছের হিসেবে চিচিঙ্গা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেহেতু তরকারি একটু বেশি খেতে পছন্দ করি, তো আমার কাছে ভালো হয়েছে, বেশ মজা করেই খেয়েছি। যে দেখেন এক প্যাকেট মাছ পরিষ্কার করার পর এতটুকু হয়েছে, তো এতটুকু দিয়েই রান্না করে নেব। আর এই চিচিঙ্গা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি কিছুটা টমেটো দিয়ে দেব। আর এই টমেটো থেকেই কিন্তু বেশ সুন্দর কালার আসবে। আর এই জন্য আমার টমেটোটা একটু বেশি ফ্রোজেন করে সংগ্রহ করে রাখতে হয়, যেটা কিনা আপনাদের সাথে এই জন্য শেয়ার করি। আর এখন সিজনের সময় একদম লাল টসটসে টমেটো পাওয়া যায়, আর সিজন শেষে কিন্তু ওইরকম লাল টসটসে টমেটো পাওয়া যায় না। ওই টমেটো একটু সাদা সাদা হলুদ হলুদ আর কি থাকে, এই জন্য আর কি গরমের সিজন আর কি আমি রেখে দেই। তো যাই হোক, এখন ভয়েস দিতে গিয়ে আপনাদের মাঝে শুধু কথা খাইলে আটকে যায়। তা আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালোবাসা দিয়ে আমার ভিডিওটার পাশে থাকবেন।
যেমন সব সময় আপনারা কন্টিনিউ করেন। তো আমি মাছটা হচ্ছে ঢেলে দিয়েছি আর তরকারির সাথে এখন কষিয়ে নেব ভালো করে, তাহলেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে। তো এরকমই আমি প্রতিনিয়ত রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি, তো সবসময়ই দেখাই। তো বললাম যে চিচিঙ্গা কমে নিয়ে ভেবেছিলাম যে অনেক নিচে কমে আর কি অল্প একটু হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। তো আমি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম মাছের সাথে। তো এই ছিল হচ্ছে আমার তরকারি রান্না। আর রান্নাটা যখন ভালো করে উচ্চানি চলে আসবে, তো ওই পর্যায়ে এসে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আর হচ্ছে জিরা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আর ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার তরকারিটা এই পর্যায়ে হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এজন্য হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিলাম আর এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এতে করে তরকারি খেতেও বেশ মজা হয়। তো এই ধনিয়া পাতাটা যে আমার ফ্রিজে যে ফ্রোজেন করে রাখি, তো সেই ধনিয়া পাতাটাই দিয়েছি। আর এখানে যে শাকগুলা দেখতেছেন, এই শাকগুলা হচ্ছে ভাবি পাঠিয়েছে। যেহেতু আমার এবার লাউ গাছে ওইরকম করে লাউ শাক হয়নি, বা আমি ওইরকম করে এবার লাউ গাছ লাগাইনি, তো ভাবি হচ্ছে এই শাকগুলা পাঠিয়েছে। তো এই শাক আমি 2 দিন খেয়েছি, আমার লাউ শাক ভীষণ পছন্দ, তো এই জন্যই হচ্ছে বেশি করে পাঠিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে লাউ পাতা ভর্তা বানিয়েছি আর হচ্ছে শাকও রান্না করে খেয়েছি। তো এই শাকটা হচ্ছে আমি আজকে বাংলাদেশের মতো করে যেভাবে রান্না করে আলু দিয়ে ওইরকম করে রান্না করে খাবো। আর আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, যাতে করে দেখলে আপনাদের কাছেও ভালো লাগে। আর এই গরমের সিজনেই কিন্তু আমরা বেশি শাক ঠাক খেতে পারি, শীতের মধ্যে কিন্তু ওইরকম করে খাওয়া হয় না আর ওইরকম করে রান্নাও হয় না। আর শীতের মধ্যে তো আর গার্ডেনও থাকে না। এখনই বেশ অনেক ঠান্ডা পড়ে গেছে, তো জানি না আবার গরম আসবে কি আসবে না। মনে হচ্ছে আর গরম আসবে না, যেমন ওয়েদার মনে হচ্ছে। তো জানি না, গরম আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ এখানকার ওয়েদারগুলো এরকমই। হয়তো বা সকালে গরম বিকেলে ঠান্ডা, আবার বিকেলে গরম হলেও রাত্রে ঠান্ডা হয়, এরকম হয়ে যায়। এজন্য হচ্ছে গাছ বড় হয় না, সহজে ফলন হয় না। আর আমরা যেহেতু ঘরে আগে থেকে গাছগুলা লাগাই না, গরমের মধ্যে ডিরেক্ট বাহিরে লাগাই, এই জন্য আর কি লাউ আর খাওয়া যায় না। তো এখানে যে শাকের পাতাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর একদম টসটসা ছিল। এজন্য হচ্ছে আমার সব শাক কাটা শেষ, তো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করেছি। এই জন্য আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে কতটুকু হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু হয়েছিল। আর আমার মতো যারা শাক পছন্দ করেন তারা তো জানেনই, গার্ডেনের ফ্রেশ ফ্রেশ শাক খেতে আরও কত বেশি মজা হয়। তো এখানে হচ্ছে আমি শাকটা আজকে ভাপ দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ শাকটা হচ্ছে এখন সিদ্ধ করে একটু ভাপ দিয়ে নেব, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুনের মধ্যে বাগার দেব। তো এরকম করে হচ্ছে বাংলাদেশে দেখতাম রান্না করতো। আর এই শাকের কালারটা সুন্দর থাকে, আর যদি বাগার দিয়ে রান্না করি তাহলে কিন্তু শাকের কালার ওইরকম করে সুন্দর থাকে না। আর এখানে হচ্ছে আমি এক এক করে সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে যখন শাকটা একটু অর্ধেক হয়ে আসবে তারপরে হচ্ছে আলু দেব, কারণ আমাদের এখানকার আলুগুলো হচ্ছে একদম নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর সাথে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো আজকে রান্নাটা সম্পূর্ণই বাংলাদেশের মতো করে রান্না করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে? তো এই যে দেখেন শাক কিন্তু প্রায় অল্প একটু হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আলুটা দিলাম, যাতে করে আলু ভেঙে না যায়। তো আমাদের এখানকার আলু হচ্ছে রান্না শেষে দিতে হয়, নয়তোবা বেশি নরম হয়ে যায়। তো এখানে এই যে দেখেন আলুটা দিয়ে একটু ঢেকে দেব, তারপরেই হচ্ছে শাকটা হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে নামিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুনের মধ্যে বাগার দেব। তো আমি যেহেতু একটু কম তেল পছন্দ করি, এই জন্য হচ্ছে কম তেলেই বাগার দিচ্ছি। আর কড়াইটা যেহেতু বেশ বড় হয়ে গেছে, তো তেল হচ্ছে কড়াইয়ের কিনারে চলে গেছে, আর পেঁয়াজ রসুন হচ্ছে মাঝখানে রয়ে গেছে। আর বেশি তেল দিয়ে শাক খেতে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আর কি আমি কম তেল দিয়েছি। আমার শাকও তো অল্প একটু,
বেশি তেল দিলে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো আমার আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।